আমার বন্ধুর নাম রাজীব। 2007 সালে কলেজে পড়াকালীন প্রমি নামের এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথমে কলেজের বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা কেউ না জানলেও বছর খানেকের মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। সত্যি বলতে তারা দুজনকে অনেক ভালোবাসত, তবে ঝামেলা বেঁধে যায় 2012 সালের মাঝামাঝি একটা সময়। প্রমির মা আগে থেকেই রাজীবের সাথে সম্পর্কের ব্যাপারটা জানলেও প্রমির বাবা ব্যাপারটা জানতেন না। তিনি বিভিন্ন জায়গা থেকে মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকায় একটা সময় তিনি মেয়ের বিয়ে দিতে রাজি হন। কিন্তু ব্যাপারটা প্রমি মেনে নিতে পারছিল না, তাই বাধ্য হয়ে তার মাকে দিয়ে বাবাকে সবটা জানায়। আর বন্ধু রাজীব তখন মাত্র অনার্স 3rd ইয়ারে, আর তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না বললেই চলে। সবটা জানার পর প্রমির বাবা আমার বন্ধু রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ। তার স্ত্রী আগে থেকে সবটা জানার পরেও তাকে কিছু না জানানোয় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে যান এবং তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্য। তবে প্রমিকে কোনোভাবেই অন্য কোথাও বিয়ে করতে রাজি করানো সম্ভব হচ্ছিল না, তাই একটা সময় প্রমির মা আর কোনো রাস্তা না পেয়ে আত্মহত্যার কথা বলে প্রমিকে রাজি করান। মাকে সবাই ভালোবাসে, কোনো সন্তান কখনোই নিজের চোখের সামনে তার মাকে মৃত অবস্থায় দেখতে চাইবে না, তাই প্রমিও সেদিন তার মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি। ওই দিন বিকেলে প্রমি আমার বন্ধু রাজীবকে ফোন করে সবটা জানায় এবং সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রমির কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকবার প্রমিকে বোঝানোর চেষ্টা করেছে এবং পরিবারের সাথে কথা বলার ব্যাপারেও জানুক। এভাবে আরো অনেক দিন কেটে যায়। প্রায় 7 মাস পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি প্রমি প্রেগন্যান্ট। এখন থেকে সে বাপের বাড়িতেই থাকবে। বেশ অনেক দিনের বন্ধুত্ব থাকায় প্রমিকে কংগ্রাচুলেট করতে ওই দিন বিকেলে আমি আর আমার মা ওদের বাড়ি যাই। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তা সবার চোখের পানি এনে দিয়েছিল। সেই পুরনো প্রমিকে আর চেনাই যাচ্ছিল না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আর জীর্ণ শীর্ণ শরীর। ওকে দেখে প্রচন্ড রকমের অসুস্থ মনে হচ্ছিল। আন্টিকে ওর এরকম আচরণ বা এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন প্রমি প্রায় 3-4 মাস ধরে অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারে না, হয়তো প্রেগন্যান্সির জন্য এরকম হতে পারে। কিন্তু সত্যি বলতে প্রমির অবস্থা নিজের চোখে বিশ্বাস করার মতো ছিল না। মনের গভীরে এক প্রকার দুঃখ নিয়ে আমরা সেদিন ওদের বাড়ি থেকে চলে আসি। এর ঠিক 3 দিন পর আমি আর আমার মা আবারও প্রমিদের বাসায় যাই। কিন্তু প্রমির অবস্থা দেখে এবার আরো বেশি চমকে উঠি। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো মাত্র 3 দিনে ওর ওজন প্রায় 2.5 কেজি কমে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার মনে একটু সন্দেহ জাগতে থাকে, তাই প্রমির মাকে একজন ভালো হুজুর দেখাতে বলি। আমার কথা মতো আন্টি ওই দিন রাতেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন, কিন্তু সেই ইমাম সেভাবে কিছু জানাতে পারেননি। এর পরের দিন সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। দীর্ঘ 7 মাস পর রাজীব বাড়ি ফিরে আসে। খবরটা এলাকায় ছড়িয়ে গেলে অনেক মানুষ রাজীবকে দেখার জন্য ওর বাড়িতে ভিড় করে। সে সময় এলাকার মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, এতদিন কোথায় ছিল? তবে রাজীব এই প্রশ্নের উত্তর কাউকে দেয়নি। প্রাণের বন্ধুকে এতদিন পর দেখার জন্য আমি ছটফট করছিলাম, তাই দেরি না করে ওই দিন সকালেই আমি ওদের বাড়ি চলে যাই। ওখানে গিয়ে অনেকক্ষণ কথা হয়, কিন্তু ও এতদিন কোথায় ছিল বা কি করছিল সেটার উত্তর আমাকে ও বলছিল না। যাই হোক, ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিনই আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম। এমনই একদিন কথায় কথায় রাজীবকে আমি প্রমির প্রেগন্যান্সি আর অসুস্থতার ব্যাপারটা জানাই। ভেবেছিলাম কথাটা শুনে ও খুব কষ্ট পাবে, কিন্তু মুহূর্তে কারণে সেখানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। ওখানে পৌঁছে দেখলাম আশ্রমের চারপাশে সেই তান্ত্রিকের কিছু চেলা ঘুরে বেড়াচ্ছে। রাজীব আমাকে রেখেই দৌড়ে ওদের কাছে গিয়ে কিছু একটা বলে ফিরে আসে। ও বলে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে, ওনার সময় হলে ডেকে নেবেন। আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর একজন এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। আমিও পেছন পেছন হাঁটতে শুরু করলে বাকি লোকগুলো আমাকে থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজীব সেই তান্ত্রিকের ঘর থেকে বিষণ্ণ আর মলিন মুখে বেরিয়ে আসে। কাছে গিয়ে কারণটা জিজ্ঞেস করতে ও বলল তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়নি, বাড়ি চল, সবটা বলছি। রাজীবকে নিয়ে বাড়ি ফেরার পর ও নিজে থেকেই একে একে আমাকে সবটা বলতে থাকে।
কথাগুলো শুনে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। ও বলল, 7 মাস আগে যখন শেষবারের মতো তোর সাথে দেখা করেছিলাম, তখন মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো প্রতিশোধ। আমি প্রমিকে নিজের ছাড়া অন্য কারো হতে দিতে পারি না। আমি নিজের সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম। তাই ওই দিন রাতেই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম নিজের হাতে ওর স্বামীকে শেষ করে দেব, কিন্তু কোথায় কিভাবে করব কিছুই মাথায় আসছিল না। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আমাকে ছটফট করতে দেখে একজন লোক আমার দিকে এগিয়ে আসেন। অবাক করা বিষয়, তিনি ধীরে ধীরে আমার সাথে কথা বলে আমাকে শান্ত করে দেন। যেখানে আমি আমার পরিবারের সবার উপর ক্ষিপ্ত ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছিল না, সেখানে একজন অপরিচিত ব্যক্তির দু একটা কথায় আমি কেমন শান্ত হয়ে গেলাম। আমি কিছু না বলতেই তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি অনেকটা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমিও একদিন তোমার মতো বাড়ি ছেড়েছিলাম। জানি না কি তোমার দুঃখ, তবে আমার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করতে পারি। এই বলে তিনি নিজের দুঃখের কথাগুলো আমাকে বলতে শুরু করেন। ওনার কথা শেষ হলে একটা সময় আমিও নিজের ব্যাপারে সবটা বলতে থাকি, এমনকি প্রতিশোধের ব্যাপারেও বলে দেই। ঠিক তখনই তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত একজন সাধক আছে, তিনি সব কিছু করতে পারেন। আশা করি তোমার মনের ইচ্ছেও পূরণ করে দেবেন। মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকায় আমি 7-5 না ভেবে ওনার সাথে চলে যাই। আর সেদিন মধ্যরাতেই সেই তান্ত্রিকের সাথে আমার প্রথম পরিচয় হয়। লম্বা জটা মাথা চুল, বিশাল দড়ি, পরনে টকটকে লাল রঙের কাপড়, সাথে কপালে সিঁদুর টিকা। আমি কাছে গিয়ে কিছু বলার আগেই তিনি নিজে থেকে একের পর এক আমাকে আমার সমস্যাগুলোই বলতে থাকেন। আমি অবাক হয়ে তার পায়ে পড়ে যাই আমাকে সাহায্য করার জন্য। তিনি আমাকে বলেন, তোকে আমি সাহায্য করতে পারি, তবে আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন, যার উপর তুই প্রতিশোধ নিতে চাস তার পরনের ব্যবহারকৃত কিছু জিনিস, জোড়া কবরের মাটি আর নদীর পানি প্রয়োজন। তুই নিজে যদি যোগ্য করে প্রতিশোধ নিস তাহলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানেও একটি শর্ত আছে, যতদিন না কাজ শেষ হবে তুই কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। তান্ত্রিকের বলা সবকিছুই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল, আর সে সময় প্রতিশোধ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছিলাম না। তাই যজ্ঞের ব্যাপারে আমি রাজি হয়ে যাই। সেই রাতেই সব জিনিসপত্র জোগাড়ের জন্য আমি আবার বাড়িতে ফিরে আসি। আমার কাছে প্রমির উপহার দেয়া এবং ব্যবহার করা কয়েকটা জিনিস ছিল, আর সেগুলো নিয়েই আমি সরাসরি কবরস্থানে চলে যাই। ওখানে গিয়ে জোড়া কবর থেকে মাটি নিয়ে চলে যাই নদীর পাড়ে। এতক্ষণ কোনো সমস্যা না দেখা দিলেও নদীর পানি নিয়ে তান্ত্রিকের আশ্রমে ফিরে আসার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। বারবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। কিছু দূর এগোনোর পর আমার মনে হচ্ছিল আশপাশ থেকে নুপুরের শব্দ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পাইনি। আমি যখন আশ্রমের খুব কাছে, তখন আমার মনে হচ্ছিল আমার মা আর প্রমি দুজন একসাথে আমাকে পেছন থেকে ডাকছে। আমি প্রথমে প্রচন্ড রকমের অবাক হয়ে যাই, মা এখানে আসবে কি করে, আর প্রমি তখন ঢাকায় থাকে। ওরা দ্বিতীয়বার আমাকে ডাক দেওয়ার পর যেই না আমি পিছন ঘুরে তাকাবো, ঠিক তখনই সামনে থেকে একজন আমার মাথায় হাত রেখে পিছনে ঘুরতে বাধা দিল। আমি সামনের দিকে চোখ তুলে তাকাতেই দেখি এটা সেই লোকটা যিনি আমাকে তান্ত্রিকের সাথে পরিচয় করিয়েছেন। আমি তাকে দেখে এক প্রকার হকচকিয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন সামনে তাকিয়ে হাঁটছিলাম তখন পুরো রাস্তা ফাঁকা ছিল, চাঁদের আলোয় চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি কোথা থেকে এসে হাজির হলেন। আমি ওনাকে কিছু বলার আগেই তিনি বললেন, পেছনে তাকিও না, তোমার প্রতিশোধ চাই না? প্রতিশোধ? যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে পেছনে না তাকিয়ে সোজা আশ্রমে চলে যাও। প্রথমে আমার মা আর প্রমির কণ্ঠ শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধের কথা মাথায় আসতেই আবারও সবটা কেমন গুলিয়ে গেল, আর আমাকে সামনে এগোতে বলে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে ওনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছচ্ছে, সামনে এগিয়ে যাও, পেছনে তাকাবে না কিন্তু। সত্যি কথা বলতে তখন আমার মধ্যে একটা ঘোর কাজ করছিল।
খুব ক্লান্ত লাগছিল নিজেকে, তাই ওনার হুট করে গায়েব হয়ে যাওয়াটা আমার মাথায় আসেনি। ওনার কথা মতো কিছু দূর এগোনোর পর আবারও সেই ডাক, পেছন থেকে মা আর প্রমি আমার নাম ধরে অনবরত ডেকেই চলেছে। একটা সময় আর সহ্য করতে না পেরে আমি দৌড় দেই আর আশ্রমের সামনে গিয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল সকাল। চোখ খুলতেই দেখি তান্ত্রিকের চেলাগুলো আমাকে চারপাশে একটা গণ্ডি তৈরি করে বসে আছে। আমি উঠে বসতেই পেছন থেকে তান্ত্রিক বলে উঠল, প্রথম কাজে তুই সফল হয়েছিস, আজ থেকে তোর আসল কাজ শুরু। ওই দিনের পর থেকে আমাকে আগুনের সামনে বসিয়ে বিভিন্ন যজ্ঞ করানো হতো। যজ্ঞ শেষে প্রমির ব্যবহৃত জিনিস আর জোড়া কবরের মাটি দিয়ে একটা পুতুল বানানো হতো। পুতুলটা একদিনে বানানো হয়নি, প্রায় 27 দিন সময় নিয়ে তান্ত্রিক পুতুলটা বানায়। আর 28 দিন রাতে একজন সদ্য প্রয়াত লোকের কাফনের কাপড় থেকে লম্বা একটা অংশ কেটে নিয়ে আসতে বলে আমাকে। এরকম কাউকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা তান্ত্রিক আগেই জানিয়ে রেখেছিল। তাই আমিও ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যাই আর রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেই। অপরিচিত হবার কারণে কয়েকটা ব্যাপার নিয়ে সন্দেহ করলেও আমি কাজটা করতে সফল হই। পরের দিন যজ্ঞের কাজটা বন্ধ ছিল। ওই দিন রাতে ঘুমানোর পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম বেশ সুদর্শন একজন পুরুষ আমার কাছে এসে বলছে, কাজটা তুমি একদমই ঠিক করোনি, আর এখানে যে কাজটা করছো সেটাও একদমই ঠিক করছো না। এর জন্য ইহকাল এবং পরকালে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। যদি পারো তাহলে কাফনের কাপড়টা ফেরত দিয়ে এসো। এটা বলার সাথে সাথেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। স্বপ্নের ব্যাপারে তান্ত্রিককে জানলে সে বলে, চিন্তার কিছু নেই। কিন্তু পরক্ষণেই তিনি নিজেই তাড়াহুড়া করতে থাকেন পুতুলের কাজ সম্পন্ন করার জন্য। তিনি একে একে সবাইকে উঠিয়ে মন্ত্র পড়তে বলেন আর সবার মাঝে একটা পেন্টাগন আঁকিয়ে আগুন জ্বালিয়ে পুতুলটাকে মাঝখানে রাখেন। এরপর তিনি সেই কাফনের কাপড়টা দিয়ে সেটাকে মন্ত্র পড়তে পড়তে ফুঁকতে থাকেন এবং দড়ির মতো ব্যবহার করে সেটাকে পুতুলের সাথে বেঁধে দেন। আমি দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মন্ত্র শেষ হবার সাথে সাথে পেন্টাগনের মাঝখানে থাকা আগুনের শিখা দ্বিগুণ উচ্চতায় উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে কাছে ডেকে বলেন, পুতুলের কাজ সম্পূর্ণ হয়েছে, খুব দ্রুতই তোর প্রতিশোধের কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। ওই দিনের পর পুতুলটার সাথে কি হয়েছিল বা আরো কি কি করা হয়েছিল সেটা আমার জানা নেই। এতদিন আমি বাড়ি ফিরে আসতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, তাই ফিরিনি। তবে সে সময় আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম প্রমির স্বামী কোনোভাবে কষ্ট পাচ্ছে। ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে তখন আমার খেয়াল ছিল না এই যজ্ঞের কারণে প্রমিও কষ্ট পাবে। প্রতিশোধের সবটাই ভালোভাবে চলছে দেখে একটা সময় বাড়ির লোকের কথা ভেবে খুব মন খারাপ হচ্ছিল, তাই ফিরে এসেছি। কিন্তু প্রমিকে দেখে আজ আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য গেলাম তখন সে বলল, এটা সম্ভব নয়, এই কাজটা একবার শুরু হয়ে গেলে আর বন্ধ করার ক্ষমতা কারো নেই। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি কিন্তু কাজ হয়নি। এটা ছিল দীর্ঘ 7 মাসে কাটানো রাজীবের দিনগুলোর কথা। ওই রাতে আমি রাজীবের বাড়িতেই থেকে যাই। সত্যি বলতে কিছু বলার মতো ভাষা আমার ছিল না। যা হোক, পরদিন সকালে নিজেদের মধ্যে কথা বলে আবারও সেই আশ্রমে যাই তান্ত্রিকের সাথে কথা বলতে। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করে তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ হলেও এবারও কোনো লাভ হবে না। একটা উপায়ের কথা বলে দেয়, আর সেটা হলো কালো জাদু করা পুতুলটা নদীর পানিতে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি ওই পুতুলটা কোনোভাবে খুঁজে নিয়ে আসা যায় তাহলেই শুধুমাত্র একটা সমাধান করা সম্ভব। কিন্তু আমাদের জন্য সেই পুতুলটা খুঁজে বের করা অসম্ভব। স্রোতের টানে কোথায় হারিয়ে গিয়েছে সেটা কেউ জানে না। এদিকে দিন দিন প্রমির অবস্থা আরো খারাপ হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সব ধরনের চেক আপ করে ডাক্তার স্পষ্টভাবে বলে দেন, যদি প্রমির শারীরিক অবস্থা এরকমই থেকে যায় তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই আমি আর রাজীব হন্যে হয়ে হুজুরের খোঁজ করতে থাকি, কারণ এবার ধর্মের উপর বিশ্বাস রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো আমাদের চেষ্টার কারণে আল্লাহ আমাদের একটা সুযোগ করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত কুমিল্লা শহরেই আমরা একজন হুজুরের খোঁজ পাই। তার কাছে গিয়ে পুরো ঘটনা বলার পর তিনি অবাক হয়ে যান, কারণ একজনের ক্ষতি করার
করার জন্য যে ব্যক্তি তান্ত্রিকের সাথে নিজেই যজ্ঞ করেছে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কষ্টকর। তবুও তিনি আমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। দুদিন পর তিনি আমাদের কাছে ফোন করে ওনার বাড়িতে ডাকেন। ওখানে বাড়িতে যাবার পর তিনি যা বলেন তা ছিল ভয়ঙ্কর। তিনি বলেন, রাজীব যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সে প্রচন্ড শক্তিশালী একজন। নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কারো গর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটানো তার জন্য জরুরি ছিল। তার সে পোষা কিছু জিনের মাধ্যমে রাজীব আর প্রমীর খোঁজ পায়। আর যে রাতে রাজীব প্রতিশোধ নেবার জন্য বেরিয়েছিল সেই রাতে এক বদ জিনকে দিয়ে রাজীবকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ ব্রেইন ওয়াশ করে তার আশ্রমে নিয়ে আসে এবং ওকে কাজে লাগিয়েই স্বার্থ সিদ্ধির কাজগুলো করিয়ে নেয়। তান্ত্রিক আগে থেকেই প্রমীর গর্ভে সন্তান আসার আভাস পাচ্ছিল, তাই রাজীবকে অপেক্ষা করিয়ে 4 মাস পর্যন্ত যজ্ঞের কাজ করিয়েছে এবং 4র্থ মাসে পুতুলটা নদীতে ফেলে দিয়ে এসেছে। এছাড়াও আরো 2টো তাবিজ আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি বলতে পারি না। তাই এই সমস্যার সমাধান করা খুব কঠিন। হুজুরের কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এতদিন তাকে ব্যবহার করা হয়েছে এবং 2জন মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসা হয়েছে। ও নিজের ওপর খুব অনুতপ্ত ছিল সে সময়। এরপর আমি হুজুরকে অনেক রকম অনুরোধ করতে থাকি কোনো একটা রাস্তা বের করে দেবার জন্য। তিনি একটা রাস্তার কথা জানালেও সেটার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি মূলত কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা ভাবছিলেন, অর্থাৎ তিনি ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাচ্ছিলেন। 2 দিন পর পূর্ণিমার রাত থাকার কারণে তিনি আমাদের 2জনকে প্রমীর ব্যবহৃত জিনিস, জোড়া কবরের 1 মুঠো মাটি আর ওই নদীর পানি নিয়ে আসতে বলেন। হুজুরের কথা মতো 2 দিন পর পূর্ণিমার রাতে আমরা এলাকার কবরস্থানে যাই জোড়া কবরের মাঝখান থেকে মাটি নিয়ে আসার জন্য। ওখানে গিয়ে মাটি নেওয়া পর্যন্ত কোনো সমস্যা না হলেও মূল সমস্যা শুরু হয় কবরস্থান থেকে বেরিয়ে আসার সময়। কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় গেটের পাশে একটা বিশাল পুকুর আছে। হঠাৎই মনে হলো পুকুরে কেউ যেন ঝাঁপ দিল, কিন্তু আমাদের আশেপাশে তো কেউ ছিল না। পিছনে ঘুরে তাকানোর আগ মুহূর্তে মনে হলো কেউ যেন আমাদের কাঁধে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়লো, খুব ঠান্ডা একটা বাতাসের মতো। আমি পেছনে তাকানোর আগেই রাজীব পেছনে তাকিয়ে শক খেয়ে গিয়েছিল। আমি ওর মুখের দিকে তাকিয়েই দেখি ওর পুরো মুখ লাল হয়ে আছে, ঘাম ঝরছে, সাথে চোখগুলো বড় বড় করে কিছু একটার দিকে প্রচন্ড ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকানোর পর যা দেখলাম তা বর্ণনাতীত। আমি তাকিয়ে দেখি প্রায় 9 থেকে 10 ফুট লম্বা একটা কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওরা দেখতে একদম মানুষের আকৃতির হলেও কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না। ওই জিনিসটাকে দেখার পর আমাদের 2জনেরই নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কিছু বলার শক্তিও পাচ্ছিলাম না। ঠিক এই সময় অবয়বটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, যত চেষ্টাই করিস না কেন কোনো লাভ হবে না, তান্ত্রিক কখনোই তোদের সফল হতে দেবে না। এরপর ওই অবয়বটা আমার দিকে মাথাটা ঘুরিয়ে এসে বলল, শুধু শুধু নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিস? যার সমস্যা তাকেই মেটাতে দে, তুই তো বাইরের লোক, জীবন বাঁচাতে চাইলে এখান থেকে সরে যা। এটা বলেই অবয়বটা আমার চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই আমরা আমাদের বাক শক্তি আর হাঁটার শক্তি ফিরে পাই এবং আর 1 মুহূর্ত ওখানে দেরি না করে দৌড়ে নদীর পাড়ে গিয়ে পানি সংগ্রহ করি আর হুজুরের বাড়িতে চলে যাই। হুজুর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে একে একে কাজ শুরু করেন এবং বলেন 3 দিনের মধ্যে প্রমি সুস্থ হতে শুরু করবে। হুজুরের কথায় আমরা বেশ আশায় আশায় দিন কাটাতে থাকি এবং আমার মাকে দিয়ে প্রতিদিন প্রমির খোঁজ নিতে থাকি। ঠিক 3 দিন পর খবর পাই অন্যান্য দিনের তুলনায় প্রমি সুস্থ বোধ করছে। এভাবে 2 দিন বেশ ভালোভাবে কাটলেও 3 দিনের দিন শুরু হয় নতুন ঝামেলা। 3য় দিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি আমি দেখি কবরস্থানের ভেতর যে অদ্ভুত কালো অবয়বটা দেখা দিয়েছিল সে কাকে যেন বেধড়ক মারধর করছে। দূর থেকে ব্যাপারটা আমার কাছে ঝাপসা লাগছিল। আমি কাছে যাওয়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার কাছে এসে বলে, তোকে না বলেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে, এখনো সময় আছে, যদি না চাস তাহলে হয়তো 4টা প্রাণ চলে যাবে। এটা শোনার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি তখন সকাল হয়ে গিয়েছে। আমি যেই না আবার ঘুমানোর প্রস্তুতি নেব ঠিক সেই সময় খবর আসে প্রমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে আর তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। এই তো হুজুর রুকাইয়া কাজ করছিল, তাহলে এরকম হলো কেন? আর আমি এই স্বপ্নটা দেখার পরপরই এমন খবর কেন পেলাম?
এরকম আরো অনেক প্রশ্ন মনে জাগতে থাকে। তাই আমি রাজীবকে ফোন করে সবটা জানাই আর ওকে নিয়ে সকালেই হুজুরের বাড়িতে চলে যাই। গিয়ে যা দেখলাম এবং শুনলাম তা গা শিউরে ওঠার মতো। আমরা গিয়ে দেখি হুজুরের পুরো বাড়ি লন্ডভন্ড হয়ে আছে আর পুরো চোখ মুখ লাল হয়ে আছে। তাকে এই সবকিছু কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আজ ফজরের আজানের আগে এক বিশাল আকৃতির কালো অবয়ব আমার ঘরে এসে আমার রুমে থেকে টেনে তোলে এবং সরাসরি প্রমিকে সাহায্য করার থেকে বিরত থাকতে বলে। আমি ব্যাপারটা বুঝতে পেরে ওর সাথে তর্কে জড়িয়ে পড়ি আর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে যেন ঘূর্ণিঝড় হয়ে যায় আর সবকিছু লন্ডভন্ড করে রেখে যায়। আমি প্রথমে ওর ক্ষমতার আন্দাজ করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি এটা অনেক শক্তিশালী একজন। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আরো ভালো কারো সাথে যোগাযোগ করো, না হলে অনেক বিপদে পড়তে পারো। আর আমার পক্ষে এটা সমাধান করা সম্ভব নয়। এরপর আবার সেই হুজুরের বাড়ি থেকে চলে আসি আমরা। বাড়ি ফেরার সময় মায়ের কাছ থেকে ফোন করে জানতে পারি প্রমির বাচ্চাটা আর নেই। গতকাল রাতেই নাকি সে মারা গিয়েছে। খবরটা পাওয়ার পর কারোরই মনের অবস্থা ঠিক ছিল না। সেই মুহূর্তে কি করব ভেবে না পেয়ে আবারও আমরা সেই তান্ত্রিকের আশ্রমে যাই তাকে টাকার অফার দিতে। আমাদের তখন মূল লক্ষ্য ছিল প্রমিকে বাঁচানো। যদি কোনোভাবে টাকা দিয়ে তান্ত্রিককে রাজি করানো যায়, কারণ এখন তো বাচ্চাটা মারা গিয়েছে, তার তো স্বার্থ সিদ্ধি হয়েছে। কিন্তু আমরা পারিনি। তান্ত্রিক কোনোভাবেই কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ আবারও আমাদের সহায় হন। একদিন পরেই আমরা এক মহিলা তান্ত্রিকের খোঁজ পাই। মহিলা তান্ত্রিকের ঠিকানাটা ছিল কুমিল্লা জেলার চান্দিনা থানার ভেতর। তবে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। হুজুরের সূত্র ধরে আমরাও কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিলাম। এলাকার অনেকের কাছে শুনেছি তিনি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী। আমরা অনেকভাবেই অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে মহিলা তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ পাই। তিনি আমাদের সব কথা শুনে 51 টাকা হাদিয়া সামনে একটা থালায় রেখে বাইরে যেতে বলেন। আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আমাদের ভেতরে ডাকেন। ভেতরে যাবার পর তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা শুনে আমরা দুজনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, রাজীবের মূল লক্ষ্য ছিল প্রমির স্বামীর মৃত্যু ঘটানো আর প্রমির সামান্য ক্ষতি করা। কিন্তু ওই তান্ত্রিক রাজীবের এই প্রতিশোধের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রমি এবং প্রমির বাচ্চার উপর কালজাদু করেছে। আর রাজীবকে স্বপ্ন দেখিয়েছে যে ওর যজ্ঞের কারণে প্রমির স্বামী কষ্ট পাচ্ছে। প্রমির বাচ্চাটাকে তো মেরে ফেলতে সক্ষম হয়েছে, এখন তার শেষ লক্ষ্য প্রমি। কিন্তু এর মধ্যে একটা সমস্যা আছে। মহিলাতান্ত্রিকের পর আমাদের সাথে সেই সমস্যার কথা শেয়ার করেন, কিন্তু আমাদের ঘটনার সেই অংশটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। তাই সেটা ঘটনার শেষে উল্লেখ করব। এরপর তিনি আমাদের বলেন প্রমিকে 3টি তাবিজ করা হয়েছে। একটা আছে নদীতে সেই পুতুলের সাথে, যেটা খুঁজে পাওয়া এখন অসম্ভব, কিন্তু বাকি যে দুটো আছে সেটা খুঁজে পেলে সমস্যার সমাধান সম্ভব। ওই তান্ত্রিকের আশ্রমের পাশে একটা পেয়ারা গাছ আছে। ওই গাছের সাথে কাফনের কাপড় মোড়ানো তাবিজ ঝুলিয়ে একটা পলিথিনে বেঁধে দেওয়া আছে। বাতাসের কারণে পলিথিনটি যতবার উড়বে প্রমি ততবার অসুস্থ হয়ে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটা নিয়ে আসতে হবে। আর সর্বশেষ তাবিজটি রয়েছে প্রমিদের বাড়ির রান্নাঘরের চুলো, সেই চুলোর মাটির নিচে, যেটা ওই তান্ত্রিক নিজের পোষা জিন দিয়ে রেখে আসছিল। তাই দেরি না করে কাল সকালের মধ্যে তাবিজগুলো খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমরা সেই তান্ত্রিকের কথা শুনে তখনই বেরিয়ে পড়ি। সত্যি বলতে ওনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল, কিন্তু এই পেয়ারা গাছ থেকে তাবিজটা নামানোর পর আমি খুবই অসুস্থ বোধ করছিলাম। শরীরের কোনো শক্তি পাচ্ছিলাম না আর বমি বমি ভাব হচ্ছিল। অনেক দোয়া পড়ে ফু দেওয়ার পর একটু সুস্থ হই। ওই রাতেই আমরা প্রমিদের বাড়ির রান্নাঘরে যাই তাবিজটা নিয়ে আসার জন্য। রান্নাঘরটা একটু দূরে হবার কারণে ধরা পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু চুলোর ভেতর থেকে ছাই সরিয়ে মাটি খুঁড়ে যেই না তাবিজটা বের করতে যাব, ঠিক তখনই মনে হলো রান্নাঘরের বাইরে যেন তুফান উঠে গেছে। এখনই সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বাতাসের কোনো ছোঁয়া আমাদের শরীরে তখন লাগছিল না। তাই আমরা ভয় না পেয়ে তাবিজটা তুলে ওখান থেকে দৌড় দেই। ওই দিন রাতে ঘুমানোর পর আবারও একটা স্বপ্ন দেখি, যেখানে ওই কালো অবয়বটা আবারও আমাদেরকে হত্যার হুমকি দেয় আর বেশ ভালোভাবেই শাসিয়ে যায়। কিন্তু ভুলের মাসুল তো গুনতেই হবে আর প্রমিকেও বাঁচাতে হবে। তাই সকালেই আমরা সেই মহিলা তান্ত্রিকের কাছে যাই আর তাবিজগুলো দিয়ে আসি। তাবিজগুলো হাতে পাওয়ার পরেই তিনি কাজ শুরু করেন। আর সত্যি বলতে মায়ের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি প্রমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তবে তখনও শঙ্কা ছিল। হুজুরের বেলায় তো এমনটাই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে
একটা বিপদ ঘটেছে, এবারও এমনটা ঘটবে না তো? যাই হোক, মাঝখানে সবকিছু ঠিকঠাক চলছিল। এমনই একদিন সন্ধ্যায় আমি আমার রুমে বসে পড়ছিলাম, তখনই একটা বিষয় আমার মাথায় আসে আর আমাকে চিন্তায় ফেলে দেয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা যখন কবরস্থানে গিয়েছিলাম তখন ওই অবয়বটা আমাকে কি বলেছিল? সে বলেছিল যদি আমি প্রমিকে সাহায্য করি তাহলে 4 জনকে মরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মহিলা তান্ত্রিকের তথ্য অনুযায়ী প্রমির স্বামীর কোনো প্রকার কারো জাদু করা হয়নি। তান্ত্রিক শুধুমাত্র প্রমি আর তার বাচ্চাকে জাদু করেছে, তাও আবার রাজীবের মাধ্যমে। যদি সাহায্য করার অপরাধে আমার মৃত্যু হয় সেক্ষেত্রেও আমি হব তৃতীয় এবং শেষ ব্যক্তি। তাহলে এই চতুর্থ ব্যক্তিটাকে? কথাটা ভাবতে ভাবতেই আমার কাছে সেই তান্ত্রিকের ফোন আসে। তিনি বলেন পুতুলটা ছাড়াও প্রমিকে 2টো নয় 3টে তাবিজ করা হয়েছে, যেটা কিনা তিনি তার জিনের মাধ্যমে প্রমিদের বাড়ির পাশের পুকুর থেকে খুঁজে পেয়েছেন এবং নষ্ট করে ফেলেছেন। এরপর তিনি আমাদের একটা সুসংবাদ দেন। তিনি বলেন জাদুর প্রভাব কেটে গিয়েছে, প্রমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এই কথাটা আমার বুকে কতটা গভীরভাবে লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমি এতটা খুশি আর আগে কখনো হইনি। আমি সাথে সাথে রাজীবকে ফোন করে সবটা জানাই এবং খবরটা শুনেও খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। ওই দিনই আমি প্রমিদের বাড়িতে যাই এবং প্রমির সাথে দেখা করে আসি। ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ও আগে থেকে এখন অনেকটা সুস্থ। তবে খুশির মুহূর্তগুলো খুব বেশি দিনের জন্য আমাদের কাছে থাকেনি। প্রমি সুস্থ হবার ঠিক 3 দিন পর থেকেই রাজীব প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক কেউ ব্যাপারটা সুরাহা করতে পারছিল না। ঘটনা চলাকালীন এক রাতে আমার স্বপ্নে ওই তান্ত্রিক দেখা দেয়। সে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এক বন্ধুকে তো বাঁচিয়ে নিলি, আর এক বন্ধুকে কিভাবে বাঁচাবি? রাজীবকে তো মরতেই হবে, আর তোকেও আমি ছাড়বো না, কখনো না। স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যেতেই দেখি ফজরের আজান দিচ্ছে। স্বপ্ন দেখার পর সারাটা দিন বেশ ভালোভাবে কাটলেও ওইটা আমার জীবনের সবচেয়ে বেদনার দিন হয়ে থাকবে। ওই দিন বিকেলে খবর পাই আমার কলিজার বন্ধু রাজীব আর নেই, এই পৃথিবীতে নেই। খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বাড়ির লোকদের প্রাথমিক চিকিৎসার পর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি কোনো কিছু না ভেবে রাজীবের বাড়ির দিকে দৌড় দেই। ওখানে গিয়ে যা দেখি এবং ওর পরিবারের মানুষদের কাছ থেকে যা শুনি তা ছিল রোমহর্ষক। আমি দেখি পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, এমনকি আমাকেও না। পরে রাজীবের বাবার কথায় আমাকে ঢুকতে দেয়। রাজীবকে দেখার সাহস আমার ছিল না, তাই ওর বাবার কাছে মূল ঘটনাটা জানতে চাই। তিনি বলেন রাজীব দুপুরে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু দরজা ভেঙে যাওয়ার পর দেখি রক্তাক্ত রাজীবের লাশ মেঝেতে পড়ে আছে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। আমি অনেকটা সাহস জুগিয়ে ভেতরে যাবার পর দেখি রাজীবকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মেঝেতে শুইয়ে রাখা। আমি কাছে যেতেই একজন চাদর সরিয়ে দেওয়ার পর যা দেখলাম তা বর্ণনা করতে গিয়ে আমার শরীর শিউরে ওঠে। আমি দেখলাম ওর পুরো শরীরে আঁচড়ের দাগ আর গলায় 3টা আঙুলের মোটা ছাপ। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। বন জঙ্গলে বাঘ বা ভাল্লুক গাছে আঁচড় কাটলেও যেমন মোটা আর গভীর দাগ দেখা যায়, রাজীবের শরীরেও ঠিক তেমনটাই ছিল। ওই দিন পুলিশ ওর লাশটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলেও ওর বাবা নিয়ে যেতে দেয়নি। এরপর একে একে ওর গোসল, জানাজা আর দাফন সম্পন্ন হয়। ঘটনার পর 1 সপ্তাহ আমি কারোর সাথে কথা বলতে পারিনি। রাজীবের শোকে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। ঠিক এমনই এক রাতে ঘুমানোর পর আমি স্বপ্নে দেখি রাজীব আমার কাছে এসেছে। সে বলছে, বন্ধু, মেয়েটিকে বাঁচাতে সাহায্য করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ওকে কালো জাদু করার অপরাধে দুনিয়াতে যেমন শাস্তি পেয়েছি তেমনি এখনো পাচ্ছি। আর হ্যাঁ, তোর মনে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিতেই আমি এসেছি। তোর ভাবা সেই চতুর্থ ব্যক্তি আর কেউ নয়, ওটা আমি নিজেই। কিন্তু ঘটনাচক্রে আমি দ্বিতীয় এবং শেষ ব্যক্তি। ওই তান্ত্রিক শুধু প্রমি আর ওর সন্তানকেই নয়, ওদের মৃত্যু ঘটিয়ে ক্ষমতা লাভের পর আমাকেও মারতে চেয়েছিল। তাই আমাকে দিয়ে যজ্ঞ করানোর নামে সে আমাকে কালো জাদুতে বেঁধে ফেলেছিল। আর সেদিন বাথরুমে যাবার পর ওই কালো অবয়বটাই আমার এই অবস্থা করেছে। তুই ভালো থাকিস আর সবার খেয়াল রাখিস। ওরা কখনো তোর ক্ষতি করতে পারবে না, কারণ আমার সাথে সাথে সব জাদুর প্রভাব কেটে গিয়েছে। এটা ছিল রাজীবের সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। এই স্বপ্ন দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। কয়েকদিন পর আমি প্রমিদের বাড়িতে গিয়ে প্রমিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা খুলে বলি। ঘটনা শুনে অবাক হওয়া বা ইমোশনাল হওয়াই স্বাভাবিক। প্রমিও বেশ ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তখনই রাজীবকে ক্ষমা করে আল্লাহর কাছে ওর জন্য দোয়া চেয়ে নেয়।
রাজীব মারা যাবার 1 বছর পরেই আমি সৌদি আরব চলে আসি। তো এই ছিল বোরহান আহমেদ ভাইয়ের ঘটনা, এবং এটা একটা রোমহর্ষক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার মতে কালো জাদুর প্রভাব বা দুষ্টতান্ত্রিকের বিশ্বাস করলে তার ফল কি হতে পারে সেটা আলাদাভাবে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আজ এ পর্যন্ত। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আজকের ভয়ঙ্কর ঘটনাটি মন দিয়ে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ঘটনার পিছনে লুকিয়ে থাকে অজানা অনেক সত্য। সো আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের বন্ধুদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ভয়ানক ঘটনাগুলো আমাদের শেয়ার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের বন্ধুদের সাথে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আবারও ফিরব কাল ঠিক 1:30 বাজে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।